আজকে আমরা অপরিচিতা গল্পের একেবারে খুঁটিনাটি সকল ইনফরমেশনগুলো দেখব, যেগুলো পরীক্ষা আসে সেগুলো আমি তোমাদেরকে এক্সট্রা করে স্টার চিহ্ন দিয়ে দিব। তোমরা পরীক্ষার জন্য সেগুলো আলাদা করে চাইলে কালেক্ট করে নিতে পারো। চলো আমরা গল্পটা পুরোপুরি দেখে নিই, লেখক পরিচিতিটাও পড়বো কারণ সেখান থেকেও এমসিকিউ আসে। একটু ধৈর্য ধরো, এরপরে আমরা গল্পটা আলোচনা করা শুরু করছি। অপরিচিতা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে এটা সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। এর পরবর্তীতে তখনের সময় এটা যে গ্রন্থভুক্ত ছিল, তখনে সবুজপত্র পত্রিকার প্রকাশের পরপর এটা যে গ্রন্থভুক্ত ছিল সেটা হলো গল্প সপ্তক। কি গল্প সপ্তক? পরবর্তীতে সেটাকে কি করা হয়? গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সালে, কত সালে? 1927 সালে সেখানে আবার নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। তো চলো আমরা এখানের মধ্যে দেখব, এটা 4টা পর্বে লেখা আছে। 4টা পর্ব, প্রতিটা পর্ব আমরা আলাদা আলাদা করে দেখব। কিছু চরিত্র এখানে দেখতে পাবে, তার মধ্যে কিছু চরিত্র সম্পর্কে একটু করে বলিনি। প্রথমে দেখো মামা, যে একটু লোভী টাইপের ক্যারেক্টার। কল্যাণী একটু শিক্ষিত মেয়ে, তার বাবাও শিক্ষিত, শম্ভুনাথ সেন। এরপরে হলো অনুপমের বাবা উকিল, এবং উকিলের বন্ধু আরেকটা ক্যারেক্টার আছে। এরপরে হলো হরিশ, অনুপমের বন্ধু হরিশ। এরপরে বিনু দাদা, অনুপমের পিস্তুতে ভাই। আর অনুপম হলো এখানের নায়ক ক্যারেক্টার, মানে যে গল্প কথক আছে সেই হলো অনুপম। এর পাশাপাশি শম্ভুনাথ বাবু হলো কল্যাণীর বাবা, রেলওয়ে কর্মী নামেও আমরা এখানে একটা সংলাপ বা কথোপকথন দেখব। লেখক পরিচিতিটা আগে একটু জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসালটা একটু করে দেখে নিবে। তার মায়ের নামটা, তার পূর্বপুরুষের নিবাস ছিল বর্তমান বাংলাদেশের খুলনা জেলায়। তাহলে তার যে আগের যে পুরুষরা দাদার আগের যারা ছিল তারা বাংলাদেশের খুলনা জেলায় থাকতো। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় আগ্রহ ছিলেন না, কিন্তু এই না যে তিনি অশিক্ষিত ছিলেন, তিনি মানে তার এটাতে ভালো লাগতো না, কিন্তু তিনি অনেক বেশি শিক্ষিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বাংলা ছোট গল্পের উদ্ভব ঘটে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে, এবং তার জন্যই বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। খুবই বেশি গুরুত্বপূর্ণ। বাংলা ছোট গল্পের জনককে? বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর সমতুল্য বলে মনে করা হয়। মানে পৃথিবীতে যত সুন্দর এবং যত ভালো মানের লেখা ছিল, তার লেখাগুলো তার সমতুল্য। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে, কত বছর? মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মধ্যে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। ছোট গল্প লেখক হিসেবে কত বছর বয়সে? মাত্র 16 বছর বয়সে। কিন্তু তিনি লেখা শুরু করেন কত বছর বয়সে? রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে বনফুল কাব্য দিয়ে তার প্রথম লেখা শুরু করেন, এবং তার ছোট গল্প লেখা হয় 16 বছর বয়সে। সেই লেখাটির নাম কি ছিল? ভিখারিণী। তাহলে তার প্রথম ছোট গল্প হলো ভিখারিণী, এবং তার প্রথম কাব্য হলো বনফুল। এরপরে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি লিখেছেন গল্পগুচ্ছ 4 খণ্ড, তার প্রধান গল্প সংকলন। মানে এখানের মধ্যে অনেক বেশি গল্প রয়েছে তার। পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টি রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। এই শিলাইদহে থাকাকালীনই এই যে তোমাদের এখানে বইয়ের মধ্যে সোনার তরী যে কাব্যটি আছে বা সোনার তরী যে কবিতাটি আছে, এই সব কবিতা তিনি প্রায় সবগুলোই লিখেছেন শিলাইদহে থাকা অবস্থায়। তার সবচেয়ে সুন্দর লেখাগুলো এই কুষ্টিয়া থাকা অবস্থায় তিনি লিখেন। তার ছোট গল্পে একটা বড় অংশ জুড়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও প্রকৃতি। ছোট গল্পের মতো বাংলা উপন্যাসও তার মৌলিক অবদানে সমৃদ্ধ হয়েছে। 1903 সালে প্রকাশিত চোখের বালি বাংলা উপন্যাস সাহিত্যের এক নতুন যুগের সূচনা করে। কি? চোখের বালি কত সালে? 1903 সালে। খুব বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেখবে। তার অন্যান্য উপন্যাসের মধ্যে ঘোড়া, ঘরের বাইরে, চতুরঙ্গ যোগাযোগ, শেষের কবিতা। এই শেষের কবিতা কিন্তু একটা উপন্যাস। শেষের কবিতা, তোমরা আবার কবিতা বা কাব্যগ্রহণ তো দাগাই দিও না, এটা একটা উপন্যাস। সবচেয়ে বেশি আসে পরীক্ষায় এই কোশ্চেনটা, যে শেষের কবিতা কোন ধরনের লেখা? এটি একটি উপন্যাস। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত নাটকগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো বিসর্জন, চিত্রাঙ্গদা, রাজা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী ইত্যাদি। বিচিত্র প্রবন্ধ, বাংলা শব্দতত্ত্ব, কালান্তর ইত্যাদি তার গল্পগ্রন্থ। এগুলো একটু মনে রাখবে। কাব্য সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট, 1348 বঙ্গাব্দে 22 শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাসন ঘটে। এর মৃত্যুসালটা একটু দেখে নিবে। আমরা এখন আমাদের যে গল্পটা আছে গল্পে চলে যাব। গল্পের সবগুলো বিষয় ধৈর্য সহকারে দেখবে এবং নিজেদের বই সুন্দর করে দাগানোর চেষ্টা করবে। আজ আমার বয়স 27 মাত্র।
এখানে এই যে লেখাটা কে লিখছে? অনুপম লিখছে। কে লিখছে? অনুপম। এবং অনুপমের বয়স কত? 27। যখন সে এই গল্পটা লিখছিল তখন তার বয়স মাত্র 27। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে। এই যে তার 27 বছর বয়সটা আছে, এটা নাকি দৈর্ঘ্যের হিসেবে বড়, মানে জীবনটা অনেক বড় না, নাকি গুণের হিসেবে। তার মানে এই 27 বছর বয়সে তার যে যে গুণগুলো অর্জন করার কথা ছিল সে তার কিছুই করে নাই। এটা সে নিজের আত্মসমালোচনা করে এই কথাটা বলেছেন যে আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, মানে আমি তো তেমন কোনো দক্ষতা অর্জন করতেই পারি নাই। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। কিন্তু তার এই 27 বছরের জীবনে এমন কিছু ঘটেছে যার জন্য ও বলছে যে আমার এই জীবনটার একটু বিশেষ মূল্য আছে। তো ও এখানে এখন বলবে যে ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, মানে ও বলতেছে এটা হলো সেই ফুলের মতো যার উপর ভ্রমর এসে বসেছিল। তো ও এখানে এই কথাটা বলার কারণ যে কল্যাণীর সাথে তার একটু পরেই বিয়ে হয়ে যাওয়ার কথা, সেই জায়গার মধ্যে তার মামার চালাকির কারণে, মামার পাকনামির কারণে তার বিয়েটা আর হয় নাই। একটু পরে তুমি বিয়ের আসরে বসে আছো, তোমার ঘরের ওপারেই তোমার বউ বসে আছে, একটু পরে যে তোমার বউ হয়ে যাবে, সেই জায়গা থেকে উঠে আসার যে কষ্টটা, তো তাই সে তার আত্মসমালোচনা করে বলছে যে এই যে আমার একটা জীবন, এখানের মধ্যে একটা মেয়ে এসেছিল, ভ্রমর মানে ও মেয়েকে মানে কল্যাণীকে বোঝাচ্ছে, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের গুটি ধরিয়া উঠিয়াছে। তো আমরা জানি যে কোনো কিছু, যেমন ওর জীবনের যে আগের সময়টা সেটার মধ্যে তার একটু পরেই কল্যাণীর সাথে বিয়ে হতো, তার জন্য ও এটাকে তুলনা করছে যে গুটির সাথে, যে আমরা দেখি ফলের গুটি মানে ফল আসা, তো এই ফলটা পরবর্তীতে কি হয়, যে কোনো ফল আসলে পরবর্তীতে পাকে। তো ওর যে জীবন, ওর জীবনে ফলটা কিন্তু পাকতে পারে নাই। যেমন কি ও কল্যাণীকে একটু পরে বিয়ে করতো, তাদের সংসার হতো, সে জায়গায় তার জীবনের মধ্যে ফলের গুটি ধরেছে ঠিক আছে, কিন্তু ফলটা পরিপক্ক হতে পারে নাই। যেমন কি সে কল্যাণীকে হাতছাড়া করে ফেলেছে, মানে কল্যাণীকে সে আর পায় নাই। তো এটা এজন্যই বলছে যে ওর আত্মসমালোচনা করে কথাগুলো বলছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, মানে এই যে তার জীবনের যে ইতিহাস এটা কিন্তু আকারে ছোট, মানে যে ঘটনাটা ঘটে গেল তাহাকে ছোট করিয়াই লিখিব, মানে তার জন্য সেই এই গল্পটাকে ছোট করে লিখছে। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারাই ইহার রস বুঝিবেন। মানে আমরা দেখি না অনেক সময় যে বিষয়টা ছোট কিন্তু তাৎপর্য অনেক বেশি, তাই বলছে যারা ইহাকে ছোট হলে ছোট হিসেবে যারা ভুল করবেন না তারাই এটার রস মানে মজা বুঝবেন যে এই গল্পটা কেমন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। আমরা দেখি আমাদের দেশের মধ্যে প্রথমে একটা ছেলে ক্লাস 10-এ পরীক্ষা দেয়, ক্লাস 10-এর পর ইন্টারে পরীক্ষা দেয়, এভাবে ধাপে ধাপে সেও অনুপমও কী করেছে, তার জীবনে যতগুলো পরীক্ষা আছে সবগুলো, মানে ডিগ্রির জন্য যতগুলো পরীক্ষা প্রয়োজন সবগুলোই সে চুকাইয়াছিল মানে কি সবগুলোই সে শেষ করেছে। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। তো তার চেহারা যখন সুন্দর ছিল, অনুপমের চেহারা কিন্তু সুন্দর, মানে অনেক বাচ্চা আমরা দেখি যে দেখতে অনেকটা নাতুস নুতুস, দেখতে ভালো লাগে, কিন্তু তার কোনো গুণ নাই, মানে সে কোনো দক্ষতা অর্জন করে নাই বা কোনো কাজ ভালো করতে পারে না। তাই পণ্ডিত মশাই তাকে তুলনা করতো কিসের সাথে? শিমুল ফুল দেখতে লাল রঙের একটি ফুল, কিন্তু তার ভিতর কোনো গন্ধ নাই। মানে এখানে বোঝাচ্ছে যে অনুপমের দেখতে সুন্দর কিন্তু কোনো গুণ নাই, মানে তার কোনো দক্ষতা নাই কোনো কিছু সম্পর্কে। মাকাল ফলের সহিত, তো আমরা দেখেছি মাকাল ফল একটি গন্ধযুক্ত ফল, দেখতে সুন্দর কিন্তু ভিতরে গন্ধ মানে এখানে গুণহীন বোঝাচ্ছে। তো অনুপমও গুণহীন, দেখতে ভালো সুন্দর কিন্তু তার ভিতর কোনো দক্ষতা নাই, কারণ তার মামা তাকে কোনোদিন ওইভাবে কাজ করতে দেয় নাই বা কোনো কাজ শিখতে দেয় নাই। পরিবারের মধ্যে ওকে সব কিছু আগে থেকেই দিয়ে দিত, কোনো কিছু তাকে এক্সট্রা করে দক্ষতা অর্জন করে নিতে হতো না, পরিবারের কোনো কাজ তাকে করতে হতো না, সব কিছুই আগে থেকে করার জন্য মানুষ থাকতো, তাই সে তার জীবনে ওইভাবে দক্ষতা অর্জন করতে পারে নাই। তো তাই তার যে পণ্ডিত মশাইরা ছিল তার সুন্দর চেহারার জন্য কিন্তু গুণহীন থাকার কারণে তাকে নিয়ে বিদ্রূপ করতো। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, মানে তখন তাকে নিয়ে যখন বিদ্রূপ করতো তখন সে একটু লজ্জা পাইতো তখন। কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, মানে এই যে ওর বড় বয়স, 27 বছর বয়স, এ কথা ভাবতেছে যে যদি জন্মান্তর মানে পুনর্জন্ম হতো, মানে ও যদি আবার নতুন করে তার জীবনটা শুরু করতে পারতো, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ, মানে এই রূপটাই ও চাচ্ছে যে ওর যদি আবার নতুন করে জন্মগ্রহণ করতে পারতো তাহলে তার মুখটা যেন এখন যেমন আছে ওই রকমই থাকে, এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন এমনই করিয়া প্রকাশ পায়। তো সে চাচ্ছে যে তার পণ্ডিত মশাইরা তাকে যাতে আবারও এভাবে করে ঠাট্টা মস্কারি করে। আমার পিতা এককালে গরিব ছিলেন, মানে অনুপমের বাবা একসময় গরিব ছিলেন, ওকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করিয়াছেন। তাহলে অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি ছিল, খুবই বেশি গুরুত্বপূর্ণ। যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোতে স্টার দেওয়ার চেষ্টা করেছি।
ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, তার মানে ওকালতি করে তিনি অনেক টাকা রোজগার করছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই, মানে এই টাকা আমরা দেখি যে একটা সময় মানুষ টাকা অনেক বেশি রোজগার করে, কিন্তু তখন সে কোনো দিকে ঘোরার সময় পায় না বা কোনো দিকে যাওয়ার সময় পায় না। তো তিনি যে এই টাকাগুলো ভোগ করবেন, যে আমি অনেক ইনকাম করছি, এখন আমি আমার জীবনের মধ্যে, আমরা অনেককে দেখি যে অনেক বেশি ইনকাম করে, কিন্তু শেষ বেলায় গিয়ে বা শেষ সময় গিয়ে, তার জীবনের শেষ সময় সে যে টাকাগুলো ভোগ করবে, ওই সময় দেখা যায় যে সে মৃত্যুবরণ করে। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িয়াছিলেন সেই তার প্রথম অবকাশ, মানে তিনি যে যখন মারা গিয়েছিলেন, আমরা দেখি উকিলদের সাধারণত ওইরকম কোনো বন্ধটন্ধ ওইগুলো হয় না, যখন তিনি মৃত্যুবরণ করলেন এই তার প্রথম অবকাশ ছিল, মানে প্রথম ছুটি ছিল। এর আগে তিনি কখনো তার জীবনে ছুটি কাটাতে পারেন নাই বা ছুটির সুযোগ পান নাই, তাহলে মৃত্যুই ছিল তার প্রথম ছুটি। আমার তখন বয়স অল্প, মানে অনুপমের বয়স তখন কম। মার হাতেই আমি মানুষ, মানে মাই তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। মা গরিব ঘরের মেয়ে, তাহলে তার বাবাও গরিব ছিল এক সময়, মাও গরিব ঘরের মেয়ে, কিন্তু বাবা ওকালতি করে অনেক টাকা ইনকাম করেছে, তাই আমরা যে ধনী এ কথা তিনি ভোলেন না। মানে এই যে ওকালতি করে ওর বাবা অনেক টাকা ইনকাম করছে, এগুলো তো ওদের কাছে আছে, তো তিনি যে ধনী, তার বাবা যে ইনকাম করে অনেক বেশি ধনী হয়েছে, তো গরিব ঘরের মেয়ে হলো, তার গায়ে এখন ওই রকম ভাবটা নাই। তিনি এখন যে ধনী সেটার ভাবটাই থাকে, আমাকেও ভুলিতে দেয় না, মানে আমিও যে একটা ধনী পরিবারের ছেলে সেটা ওকেও, অনুপমকেও ভুলতে দেয় না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ, মানে অনেক বেশি আদর পেয়ে মানুষ হয়েছে এটা বলতেছে। বোধ করি সেই জন্যই শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। তো আমরা অনেক জায়গায় কিছু ছেলে মেয়ে দেখি যে এখনো পর্যন্ত 18-20 বছর বয়স হয়ে গেছে, মানে একটা ভালো বয়স হয়ে গেছে, কিন্তু ও ঘরের বাইরে তেমন যায় না, ঘরে থাকে, মা বাবা যা বলে তাই, ভালো বললে ভালো, খারাপ বললেই খারাপ, মানে ওর নিজের যে মেরুদণ্ড বা নিজের যে ডিসিশন নেওয়ার যে বিষয়টা, সেটা অনেক ছেলে মেয়েদের মধ্যেও এখন দেখা যায় না। তো ও তাই বললো যে শেষ পর্যন্ত যখন ওর 23 বছর বয়সে যখন বিয়ের কথা চলছিল, তখন সে তার কোনো মতামত বা পরিবারে তার কোনো মতামত ছিল না, সে কোনো মতামত দেওয়ার সুযোগই পায় নাই, বা তার ভয় ছিল যে মা কি বলবে বা মামা কি বলবে। সে পরিবারের মধ্যে ওইভাবে গড়ে উঠতে পারে না বা কোনো দক্ষতা অর্জন করতে পারে না। আজও আমাকে দেখিলে মনে হইবে, মানে ওকে দেখলে এখনও মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমরা দেখছি দেবী দুর্গার দুইটা ছেলে, একটা হলো গজানন আর একটা হলো কার্তিক। তো গজানন হলো বড় ছেলে, যাকে আমরা গণেশ হিসেবে চিনি, আর ছোট ছেলে হলো কার্তিক, ছোট ছেলে। এবং ও দেবী দুর্গার অনেক বেশি আদর পাইছে, মানে আদরে আদরে মানুষ, আদরে ছেলে বলা যায়। এর পাশাপাশি আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি এরকম দাগানো বই প্রয়োজন হয়, তোমাদের এইচএসসি লেভেলের অনেকগুলো দাগানো বই আছে আমাদের কাছে, তোমরা চাইলে এই নাম্বারে কথা বলে আমাদের কাছে খুবই অল্প দামে বইগুলো নিতে পারো। এখান থেকে আমরা কিছু বিষয় দেখি, যেমন অনুপম গল্পকথক ছিল নায়ক, তার বর্তমান বয়স মানে যখন লিখছে তখন 27 বছর। মামা একটু লোভী ও নিচু প্রকৃতির মানুষ ছিলেন। তো চলো আমরা আবার গল্পে যাই। আমার আসল অভিভাবক আমার মামা, বা ওর অনুপমের বাবা মারা গেছে, তো এরপর থেকে ওদের ফ্যামিলির সকল দায়িত্ব নিছে কে? ওর মায়ের ভাই, তার মানে ওর মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6, মানে 6 বছরের বড়। তো অনুপমের বয়স যখন লিখছিল তখন 27, তাহলে তার থেকে 6 বছর বড়, তাহলে তার বয়স তখন যখন লিখছিলেন তখন 33 বছর। কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছিলেন। মানে আমরা দেখি ফলগু নদী, এটা ইন্ডিয়ার একটা নদী। এই নদীটা কেমন, যে নদীটা এরকম থাকলেও নদীর মধ্যে দেখবা যে তুমি নিচে বালি দেখা যাচ্ছে, এই বালি তো, কিন্তু বালির ভিতর দিয়ে নদীর স্রোত বয়ে যাচ্ছে, মানে উপর দিয়ে দেখা যাচ্ছে যে বালি, কিন্তু ভিতরে নদীর স্রোত বয়ে যাচ্ছে। তো বলছে ফলগু নদীর মতো তিনিও কি করছে, অনুপমদের পুরো সংসারটাকে নিজের মধ্যে শুষে নিছে, যে ওদের ঘরে যদি কোনো ডিসিশন নিতে হয় সবার আগে মামা, মানে মামাকে ছাড়া তুমি ওদের পরিবারের এক ফোঁটা পানিও নিতে পারবে না। তাহাকে না খুঁড়িয়া এখানকার, মানে না খুঁড়িয়া মানে কি, তাহাকে না জানাইয়া বা তাকে না বলে এক গুন্ডুস রস পাইবার জো নাই। এক গুন্ডুস মানে কি, এক ফোঁটা রস, মানে এখানে পানি ধরলে এক গুন্ডুস পানি, মানে তুমি যে ওদের বাড়ি থেকে এক ফোঁটা পানিও নিবা তারও কোনো উপায় নাই মামাকে বলা ছাড়া। মামাকে বললেই তুমি সব কিছু এখানে করতে পারবে। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না, মানে তার মামাই পরিবারের সব কিছু দেখছে, জায়গা জমি থেকে শুরু করে পরিবারের সকল ডিসিশন তিনি নিচ্ছেন। তো এই ক্ষেত্রে অনুপমকে এক্সট্রা করে কিছু ভাবতে হয় না, মানে সে টোটো করে বেড়াতে পারে। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। তো অনুপম নিজেকে নিজে বলছে যে আমাকে যদি কোনো মেয়ের বা কোনো জায়গা থেকে যদি আমার সম্পর্কে সম্বন্ধ আসে, তাহলে কন্যার পিতা প্রথমেই মনে করবেন যে আমি সৎপাত্র। কেন সৎপাত্র সেটা আমরা দেখব। তামাকটুকু পর্যন্ত খাই না। আমরা দেখছি তখনকার সময় যে পয়সাওয়ালা যে পরিবারগুলো ছিল সেখানে তামাক খাওয়া বা হুক্কা খাওয়ার একটা ধুম ছিল, যে তারা অনেক বেশি তামাক খেত। তো
অনুপম কিন্তু তামাকও খায় না। তো একটা ভালো পরিবারের ছেলে হয়ে, মানে টাকাওয়ালা পরিবারের ছেলে হয়েও সে কি খায় না, তামাক খায় না। তো তার জন্য মেয়ের বাবা মনে করবে ও তো অনেক ভালো ছেলে। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, মানে আপনি যদি ভালো মানুষ হতে চান এতে কোনো ঝামেলা নাই। তাই আমি নিতান্তই ভালো মানুষ, মানে আমার জীবনে কোনো ঝামেলা নাই, কারোর সাথে আমার দুই কথা নাই, আমি খুবই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, মানে মা যদি আমাকে কোনো কথা বলে আমি সেটা 100% মেনে চলি। বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই, মানে আমার মা ভালো বলুক খারাপ বলুক কোনো একটা কথা বলছে সেটা আমি 100% মানবো, কিন্তু এমন কিছু বলছে যেটা আমার নিজের জীবনের বিরুদ্ধে চলে যাচ্ছে, কিন্তু সেটা আমি চাইলেও কি করতে পারি না, মাকে না করতে পারি না, আমাকে সে কাজটাও করতে হয়। এক কথায় সে মেরুদণ্ডহীন একরকম মানুষ, মানে তার নিজস্ব কোনো বিচক্ষণতা নাই বা নিজের ফ্যামিলিতে ওর কোনো নিজের কোনো কথার দাম নাই। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়া আমি প্রস্তুত হইয়াছি। অন্তপুরে মানে কি, কিছু পরিবারের মেয়েরা থাকে না, যারা পরিবারের ভিতরেই মানুষ, বাইরের আবহাওয়া সম্পর্কে কিছুই জানে না, যদিও এখন এটা নাই। আবার অনেক ছেলেও থাকে যারা পরিবারের ভিতরেই থাকে, মারা ওদেরকে বের হতেও দেয় না, মানে একেবারে হাতের কাছে রাখে। তো এই জন্য বলছে অন্তপুরের শাসনে, মানে পরিবারের ভিতরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। মানে পরিবারের বাইরে গিয়ে যে অনেক কাজকর্ম থাকে, ছেলেদেরকে অনেক কিছু করতে হয়, ওইরকম কিছুই ও শিখে নাই। ও অনেকটা বেডিদের মতো আর কি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে, স্বয়ম্বরা মানে কি, যে মেয়ে নিজের বর বা নিজের স্বামী নিজেই নির্বাচন করে তাদেরকে বলে স্বয়ম্বরা। তো কোনো একটা মেয়ে যখন বিয়ে করতে চাইবে, যে সে নিজেই নিজের স্বামী বাছাই করতে চাচ্ছে, তখন সে চাইবে যে আমার জামাই আমি যা বলি তা 100% শুনবে, ভালো হোক খারাপ হোক যাই বলি না কেন আমার স্বামী আমার কথা 100% শুনবে। তো ও তাই বলছে যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন, মানে নিজেই নিজের স্বামী ঠিক করে, তবে সেই সুলক্ষণটি স্মরণ করিবে, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। মানে এই যে তার যে লক্ষণটা, যে সে পরিবারের কথা মেনে চলে, মা যা বলে তাই, মানে ওর নিজস্ব কোনো বিচক্ষণতা নাই, মেরুদণ্ড নাই, বেডির মতো বেড়া বলা যায়, এরকম ছেলে সাধারণত এই স্বয়ম্বরা টাইপের মেয়েরাই পছন্দ করে। এরপরে যদি আমরা দেখি, অনেক বড়ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, মানে অনেক ভালো ভালো ফ্যামিলি থেকে ওর জন্য সম্বন্ধ আসছে, যে পয়সাওয়ালা ফ্যামিলি থেকেও। কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, মানে তার ভাগ্যে কি হবে না হবে সব কিছু ঠিক করে তাদের ফ্যামিলিতে তার মামা যা বলে তাই। বিবাহের সম্বন্ধে তাহার একটা বিশেষ মত ছিল, মানে আমি আমার ভাগিনাকে বিবাহ করাবো, কিন্তু এখানে আমার একটা নির্দিষ্ট একটা আবদার আছে বা মত আছে। ধনীর কন্যা তার পছন্দ নয়, কারণ ধনীর কন্যা হইলে তো ফ্যামিলিতে মাথা হেড করে চলবে না, কিছু হইলে মামাকেও বাজিয়ে দিবে। তো এই জন্য বলছে ধনীর কন্যা আমার পছন্দ না। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়া আসিবে, মানে গরিব ঘরের মেয়ে হলে তো আমি সবসময় মাথা নিচু করে থাকবে, কোনো বড় গলা কথা বলবে না, ওরা যা বলে তাই শুনে চলবে, এই তিনি চান। তো এখন ভালো ফ্যামিলি থেকে, যেমন ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আসছে, যদি এরকম ফ্যামিলিতে বিয়ে করায় তাহলে দেখা যাবে মেয়ে মাথা নিচু করে চলছে না, উল্টা ওরা কিছু বললে ওদেরকেও দুইটা কথা শোনাই দিচ্ছে। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত, মানে তিনি টাকাকে অতিমাত্রায় ভালোবাসেন, অনেকটা লোভী, যে বললাম এই লোভী ক্যারেক্টারটা এখান থেকে আসছে অনেকটা। তিনি চাচ্ছেন যে যৌতুক, অনেক বেশি যৌতুক, কিন্তু মেয়ের পরিবার গরিব হলেও মেয়েকে যৌতুক দিতে ওরা একবারও ভাববেন না। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, মানে তিনি এমন বিহাই চাচ্ছেন যার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না, মানে যে ওনার কাছে টাকা নাই কিন্তু ওনার যতটুকু আছে ওনার মেয়ের জন্য উনি সবটুকু দিয়ে দিতে রাজি হবে। যাহাকে শোষণ করা চলিবে, মানে ওই যে তার যে শ্বশুর হবে অনুপমের শ্বশুর বা শ্বশুর বাড়িকে যাতে শোষণ করতে পারে, এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো। যাহাকে শোষণ করা চলিবে, মানে ওই যে শ্বশুর হবে ওর শ্বশুরকে ওরা চাইলে কি করতে পারবে, শোষণ করতে পারবে, যে আপনার মেয়েকে এটা দেন নাই কেন, ওইটা দেন নাই কেন, ওইটা করেন না কেন, ওইটা করেন না কেন, এগুলো বলতে পারবে। কিন্তু অথচ বাড়িতে আসিলে, মানে তিনি যদি তার মেয়ের বাড়িতে, মানে মেয়ের যে জামাই আছে অনুপমের বাড়িতে যদি বেড়াইতে আসে, তাহলে গুড়গুড়ির পরিবর্তে, গুড়গুড়ি মানে হলো এক প্রকার দামি তামাক বা হুক্কা টাইপের, এটা কিন্তু দামি। তো সাধারণত আগেরকার পরিবারে এরকম জিনিস খাইতে দিলে মনে করা হতো যে তারা আমাকে অনেক বেশি আপ্যায়ন করছে, সম্মান করছে। তো অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুক্কার তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। বাদা হুক্কা মানে এটা সাধারণত দেখা যায় যে নারকেলের যে উপরে আছে, যেটাকে আমরা সুস্সা বলি, নারকেলের উপরের যে চামড়া আছে সেটা দিয়ে একরকম হুক্কা বানায়, এটা কিছুটা কম দামি। এটা দিলে মনে করা হয় যে তাকে বেশি পরিমাণ আপ্যায়ন করা হচ্ছে, এটা দিলে তাকে কম আপ্যায়ন করা হচ্ছে। যার বাবাকে এরকম কম দামি জিনিস দিলেও
তিনি নালিশ করবেন না যে আপনারা আমাকে কম আপ্যায়ন করছেন, আমি আসবো না, বা এরকম ভাব দেখাবেন না। তো এই জন্যই মূলত মামা এটা বলছে যে উনি আমাদের বাসায় আসবে ঠিক আছে, কিন্তু আমরা যদি ওনাকে কম আপ্যায়ন করি তাহলে উনি কিছু মনে করবে না, কিন্তু আমরা ওনাকে শোষণ করব। ওনার বাড়ি থেকে আমরা ওনার মেয়ের জন্য অনেক কিছু আনাবো। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। আমার বন্ধু বলতে কার? অনুপমের বন্ধু। অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। শেষ ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতাল করিয়া দিল, কারণ বন্ধু মানুষ তো, বেটির কথা বললে এমনি ভালো লাগে। তো ওর বন্ধু কি করলো, ওকে বললো যে মামা মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে, মানে অনেকটা কচি মেয়ে বলা যায়। সে বলিল, ওহে মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে, মানে অল্প বয়সী বা সুন্দর রমণী একটা মেয়ে আছে, তুমি যদি বলো আমি ঠিকানা দিতে পারি। যদিও এখন আমাদের এখানে নাম্বার আদান প্রদান হয়, কিন্তু তখন তো মোবাইল ওইভাবে ছিল না। তো তাই অনুপমকে বলতেছে, ওহে মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে, দেখতে অনেক সুন্দর, ওইরকম একটা মেয়ে আছে। তো তাই এটা কাকে বললো? অনুপমকে বললো। এখন অনুপমের মন তো এমনি উতাল হয়ে আছে যে কখন বিয়ে করব, কখন একটা বউ আসবে। তো তাই এরপরে যেটা হলো সেটা আমরা যদি দেখি, কিছুদিন পূর্বেই MA পাস করিয়াছি। তো সে কিছুদিন আগে তার যে ডিগ্রি MA ডিগ্রিটা সে পাস করছে। সাধারণত এরপরে তেমন একটা পড়ালেখা আর থাকে না। তো তাই সে বলল, কিছুদিন পূর্বে MA পাস করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে, মানে ওর চোখ যতটুকু যাচ্ছে যে আর কোনো পরীক্ষা দিতে হবে না, জীবনে চিল হয়ে থাকবো এবার। তো তাই বলতেছে যে এখন আমার অনেক আরামের সময়, আমার কোনো পরীক্ষা নাই, উমেদারি নাই। পরীক্ষা তো ওর নাই, উমেদারি মানে কি? সাধারণত আমরা দেখি পরীক্ষা পাস করার পর আমাদের দেশের ছেলেমেয়েরা চাকরির জন্য বিভিন্ন দিকে আবেদন করে। তো উমেদারি মানে হলো যে এরকম আবেদন করা। উমেদারি নাই, ওর তো বাবার টাকার অভাব নাই, ও কেন চাকরি খুঁজতে যাবে? চাকরি নাই, তো ও তো চাকরি করবেও না। এমনি নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, কারণ ওর মামাই সব কিছু দেখতেছে। তো ও এটা নিয়েও টেনশন নেওয়ার। শিক্ষাও নাই, মানে নতুন করে কিছু শেখার প্রয়োজনও নাই, ইচ্ছাও নাই, ভালো লাগতেছে না, কেন শিখবে, এমনিই পড়ছি যেগুলো অনেক কষ্ট করে। থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা, মানে ওর যা আছে তার ভিতরে, মানে তার মা, এবং বাহিরের যে বিষয়গুলো সামলানো তার দায়িত্বে আছে তার মামা। তো ওর থেকে কিছু করতেই হয় না। ওর ভিতরে হলো মা, মানে ওর ঘরের যত কাজগুলো আছে এগুলো সবগুলো ওর মা দেখেন ওরগুলো, এবং বাইরে ওর যত কাজ থাকার কথা সেগুলো ওর মামা দেখেন। এই অবকাশে মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। মানে ও আশা করতেছে আর কি, বয়স তো কমও হয় নাই তখন, যখন ও এগুলা চিন্তা করতেছিল তখন ওর বয়স 23। তো একেবারে জোস একটা বয়স আর কি বলা যায়। তো ওই বয়সে একটা বউ নাই, কিছু নাই, ওর সময়টা ভালো কাটতেছিল না। তাই সে আক্ষেপ করতেছিল যে ওর পরিবার থেকে যদি এসব কথা না বলে তাহলে ও কখনো ওর পরিবারে গিয়ে বলতে পারবে না যে আমাকে বিয়ে করাচ্ছ না কেন। আকাশে তাহার দৃষ্টি, মানে সে আকাশের দিকে তাকায় আছে ভালো লাগার জন্য আর কি। বাতাসে তাহার নিঃশ্বাস, সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে। তরু মর্মের, তরু মানে কি? আমরা দেখি যে বিভিন্ন গাছের পাতার কথা এখানে বললো। তরু মর্মের তাহার গোপন কথা, মানে এই যে আকাশে বাতাসে বা বিভিন্ন দিকেও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওর কোনো দিকেই ভালো লাগতেছে না, কারণ এই বয়সে ভালো লাগার কথাও না বৌসারা। এর পরবর্তীতে এমন সময় হরিশ আসিয়া বলিল, তার বন্ধু এসে বলল, মেয়ে যদি বলো তবে, মানে মেয়ে যদি বলো তবে, বাকিটা না বলাতে ও আরো বেশি অস্থির হয়ে গেল। আমার শরীর মন বসন্ত বাতাসের বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোচ্ছায়া বুনিতে লাগিল। তো এমনিই তো অর্ধেক কথা বলছে, যে এমনি ও কি করছে, অর্ধেক কথা বলছে। এতেই তো এমনি ওর মন চাচ্ছিল যে কখন বিয়ে করবে, কেউ বলবে। এই জায়গায় ওর বন্ধু, তো বন্ধুরা তো সাধারণত এগুলো বলে, তো বাকিটা বলে নাই। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো। বকুল বনের মানে কি? বকুল, আমরা দেখি যে বকুল ফুলের কথা বলছে। নবপল্লব রাশির মতো নতুন নতুন ফুল ফোটা বা নতুন নতুন পাতা মতো কাঁপিতে কাঁপিতে আলোচ্ছায়া বনিতে লাগিল। আলোচ্ছায়া মানে কি? স্বপ্ন বুনতে লাগলো। কিসের স্বপ্ন? ওই নতুন করে বিয়ে করার স্বপ্ন, একটা মেয়ের স্বপ্ন ও দেখতেছে আর কি। তো হরিশ মানুষটা রসিক ছিল, তার বন্ধু ছিল রসিক। তো রসিক হওয়ার কারণে ও এমনিই মেয়ে নিয়ে ভাবতেছিল, সে জায়গায় ও বলতেছে রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার আছে। মানে সে যে কোনো কথাকে অনেক ইন্টারেস্টিং করে বলতে পারে, অনেক মজা করে বলতে পারে। তো সে জায়গায় ওর মনও ছিল তৃষ্ণাত্মক। অনুপমের মনও ছিল কেন, ও বিয়ে করার জন্য ভাবতেছে। তো সে জায়গায় ও বলতেছে মেয়ে যদি বলো। তারপরে বললো, আমি হরিশকে বলিলাম, মানে ও অনুপম কি করলো, হরিশকে বলল, একবার মামার কাছে কথাটা পড়িয়া দেখো। মানে ও বলতেছে যে বন্ধু একটু আমার মামা বলা ছাড়া তো আমি বিয়ে করতে পারবো না, তো একটু আমার মামাকে বলে দেখ যে মামা কি বলে। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, মানে হরিশ আসর জমাতে কি অদ্বিতীয়। আমরা এখানে দেখলাম যে
হরিশের রসিক প্রকৃতির মানুষ ছিল, পাশাপাশি ও আসরও জমাইতে পারতো। মানে আমরা আমাদের মধ্যে কিছু বন্ধু দেখি না যারা অনেক মজা করে কথা বলতে পারে, মানে আড্ডা গরম থাকে ওরা থাকলে, তো সেরকম একরকম মানুষ। তাই সর্বত্র তাহার খ্যাতির, মানে সব জায়গায় তার খাতির অনেক বেশি, কারণ সে আসর জমাইতে পারতো। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না, মানে মামাও আড্ডা দিতে পছন্দ করেন, তাই ওর সাথে গল্প করতো। কথাটা তার বৈঠকে উঠিল, মানে ওই যে মেয়ের কথাটা সেটা বললো যে মামাকে। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। মানে উনি বলতেছে মেয়ে দিয়ে উনি কি করবে, মেয়ের বাবার অবস্থা যদি তিনি যেমন চাচ্ছে ওই রকম হয় তাহলে বিয়ে করাতে সমস্যা নাই। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই, মানে তিনি যেমন চাইছিলেন যে আগে একসময় ওদের অবস্থা অনেক ভালো থাকবে, কিন্তু বর্তমানে যাতে ওরা মাথা হিট করে চলে, আমাদেরকে যাতে মেনে চলে, ওই রকম একটা পরিবার হতে হবে। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল। মানে এখানে কল্যাণী বা শম্ভুনাথের কথা বলতেছে, কল্যাণীর বাবা শম্ভুনাথের কথা বলতেছে, যে তাদের পরিবার একসময় অঢেল টাকাওয়ালা ছিল, এক কথায় বলা যায় রাজবংশীয় টাইপের মানুষ ছিল, কিন্তু এখন তাহা শূন্য বলিলেই চলে। কিন্তু এখন তাদের ওই অত পরিমাণ সম্পদ এখন নাই, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। মানে ওই বাপদাদারা রেখে গেছে এরকমের মধ্যে কিছু সম্পদ এখনো বেঁচে আছে, কিন্তু আগের মতো রাজার হালটা নাই। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয়, কারণ আমরা দেখছি তুমি ধরো তুমি এক সময় রাজার ছেলে ছিলে, তোমার বাবা রাজা ছিল, তাই তুমি রাজ পোশাক পরে রাস্তায় বের হতে, কিন্তু বর্তমানে তোমার বাবার কিছুই নেই, তুমি কোনো রকম জরাজীর্ণ কাপড় পরে রাস্তায় বের হচ্ছ, তো মানুষ তো এটা নিয়ে বিদ্রুপ করবে, মানুষ তো ঠাট্টা করবে। তাই তিনি কি করলেন, তার বংশমর্যাদা রক্ষা করার জন্য তিনি অন্য জায়গায় চলে গেলেন, কারণ সেখানে তাকে কেউ চিনবে না। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। পশ্চিম মানে কি, কলকাতায় গিয়ে বাস করতেছে। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন তিনি, সেখানে একবারে স্বাভাবিকভাবেই থাকেন। একটি মেয়ে ছাড়া আর তার নাই, মানে তার একটা মাত্রই মেয়ে, মেয়ের নাম কি, কল্যাণী। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘাটি একেবারে উপুর করিয়া দিতে দ্বিধা হইবেন না। মানে লক্ষ্মীর ঘাটি বলতে কি বোঝাচ্ছে এখানে, যে তাদের যে শেষ টাকা পয়সা যা কিছুই আছে, তো একটা মাত্র মেয়ে, তার পেছনেই তো, তার পশ্চাতে, মানে তার জন্যই সব কিছু কি করে দিবেন, উপর করে দিবেন, মানে সব দিয়ে দিবেন। একটা মাত্র মেয়ে, সেগুলো দেখে কি করবে, এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15। তো এখানে মেয়ের বয়স যে 15, এটা হয়তো তোমাদের মনে হতে পারে যে 15 বছর বয়স তো ঠিক আছে, কিন্তু তখন হিন্দু সমাজে যে বিয়েগুলো হতো মেয়েদের 9-10 বছরেই বিয়েটা হয়ে যেত, কারণ তারা না হলে ভাবতো যে হয়তো মেয়ের কোনো ভাগ্যে দোষ আছে বা মেয়ের মধ্যে কোনো হয় দোষ আছে। কিন্তু 15 বছর বয়স একেবারে পারফেক্ট একটা বয়স ছিল, কিন্তু তা শুনিয়া মন ভার হইল। ভার হওয়ার কারণ যে হয়তো মেয়ের ফ্যামিলিতে কোনো দোষ থাকতে পারে, বংশে তো কোনো দোষ নাই, মানে মেয়ের বংশে কোনো দোষ আছে কিনা জিজ্ঞেস করতেছে। না, দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না, মানে মেয়ের জন্য ভালো কোনো যোগ্য বর খুঁজে পাচ্ছেন না, কারণ শম্ভুনাথ সেন ডাক্তার, তো তাহলে তার একটা বংশমর্যাদা আছে, নিশ্চয় খাপ খায় ওইরকম বরই লাগবে। একে তো বরের হাট মহার্ঘ, মানে বরের হাট মহার্ঘ মানে হলো ভালো বর পাওয়া যাচ্ছে না। যত ফোলাহাইন আছে সবগুলো হলো যে শয়তান, যে ভালো ছেলে খুঁজে পাওয়া খুবই টাফ। আমার নাম্বার নিচে আছে, তোরা আমার নাম্বারটা দিয়ে দিস যদি কেউ খুঁজে, বুঝছস? তো এখানে বলতেছে যে ভালো বর খুঁজে পাওয়া যায় না, কারণ সব এখন দেখবা বেশিরভাগ ছেলে বিড়ি সিগারেটে, মানে বিভিন্ন রকম নেশাগ্রস্ত আর কি। তো ওই জায়গা থেকে আমি ভালো আছি, কেউ যদি লাগে আমার নাম্বারে একটা মেসেজ দিস। তাহার পরে ধনুক ভাঙা পণ, তো একে তো ভালো ছেলে খুঁজে পাওয়াই যায় না, তার উপর তারা পণ মানে যৌতুক চায়। কাজেই বাপ কেবলই সবর করিতেছেন, মানে বাপ কেবলই অপেক্ষা করতেছেন যে ভালো বর বা ভালো ছেলে পাবো, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। কিন্তু মেয়ের বয়স তো থেমে থাকতেছে না, বয়স তো রেগুলার বাড়তেছে। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। তাহলে হরিশের আরেকটা গুণ আছে, সরস রসনা। সরস রসনা মানে হলো কি, যে কোনো সাধারণ কথাকে রস দিয়ে বা গুণ দিয়ে সুন্দর করে মানুষকে ইমোশনভাবে বোঝানোর ক্ষমতাটা হরিশের ছিল। মামার মন নরম হইল, মানে মামা বলতেছে, মামাকে গলায় ফেলছে আর কি, যে অনুপমকে বিয়েটা করাই দেন, অনেকদিন আমিও বিয়ে শাদী খাই না। তো এভাবে বলার পর মামাও একটু বললো যে হ্যাঁ না ঠিক আছে, সব কিছু যখন আমার সাথে মিলতেছে তাহলে ঠিক আছে। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধান হইয়া গেল, মানে এই যে বিয়ে করবে আশা করছিল তার ভূমিকাটা প্রায় কি হয়ে গেল, ঠিক হয়ে গেল। কলিকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন, খুবই বেশি গুরুত্বপূর্ণ। মানে মামা কখনো কলকাতার বাইরে যেতে চান না, যে কিছু মানুষ আছে না যে বেশি জার্নি সহ্য করতে পারে না বা নির্দিষ্ট একটা এলাকার বাইরে কোনো সময় যান না। তো মামার কাছে কলকাতার বাইরে যে কোনো জায়গা, আন্দামান দ্বীপ অচেনা একটা জায়গা বা অনেক দূরের জায়গা সেটা বোঝাচ্ছে। মামার কাছে এই জায়গাটা হলো আন্দামান দ্বীপের মতো, কলকাতার বাইরে যে কোনো জায়গা। তো তিনি কি করতেন, যেতেন না কোনো জায়গায়।
জীবনে একবার বিশেষ কাজে তিনি কোনগ্গর পর্যন্ত গিয়েছিলেন, মানে জীবনের একটা বিশেষ কাজে তিনি এই জায়গাটা পর্যন্ত গিয়েছিলেন, তাও মোটামুটি কলকাতার কাছেই। মামা যদি মনু হইতেন, মনু মানে হলো একজন দেবতা যিনি বিভিন্ন আদেশ নিয়ম কানুন তৈরি করেন। তো মামা যদি এরকম নির্দেশ দিতে পারতেন যে কেউ আজকের পর কলকাতার বাইরে যাবে না, সবাই কলকাতার ভিতরে থাকবে, এরকম যদি আদেশকর্তা হতে পারতেন, তাহলে তিনি হাবড়াবুল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মানে তিনি হাবড়াবুল কলকাতার বাইরের একটা পুল, মানে বেশি দূরে না, একেবারে কাছেই, কলকাতার বাইরের একটা পুল হলো হাবড়াবুল। তো তিনি কি করতেন, তিনি যদি মনু হইতেন মানে আদেশকর্তা হইতেন, তাহলে তার যে সংবিধান বা সংহিতার মাধ্যমে তিনি কি করতেন যে আজকের পর কোনো মানুষ কলকাতার বাইরে যেতে পারবে না, উনি এভাবে নিষেধ করে দিতেন। মনের মধ্যে ইচ্ছে ছিল নিজের চোখে মেয়ে দেখিয়ে আসিব, মানে তার ইচ্ছে ছিল যে নিজের চোখে গিয়ে মেয়েটা দেখে আসবে। সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না, মানে সে যে বলবে মামাকে যে মামা আমাকে একটু নিয়ে যাও, আমিও মেয়েটা একটু দেখিব, তো এই জন্য ও সাহস করতে পারছে না, মামাকে বলতে পারছে না। এখানের মধ্যে আমরা আরেকটা যে লাইনটা দেখি, যেমন অনুপমের বন্ধু হরিশ রসিক প্রকৃতির মানুষ, আসর জমাইতে অদ্বিতীয়, এরপরে সর্বত্রই তাহার খ্যাতির থাকে আর কি, খ্যাতির মানে খাতির করে সবাই। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমার বিনু দাদা, তার পিস্তুতে ভাই, মানে তার পিসির ছেলে। তো তার পিসির ছেলে হলো বিনু দাদা। তো কাকে পাঠানো হলো, কন্যাকে আশীর্বাদ করতে পাঠানো হলো। তো এখানের মধ্যে বিনু দাদা ছিল তার পিস্তুতে ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমার 16 আনা নির্ভর করিতে পারি, মানে সে 16 আনায় নির্ভর করতে পারে তার রুচির উপর, যে মেয়ে চিনে, এক কথায় বলা যায় আর কি যে ভালো মেয়ে বা গুণী মেয়ে ও চিনে, সেটা বলতেছে। বিনুদা ফিরিয়া আসিয়া বলিল মন্দ নহে খাঁটি সোনা বটে, মানে মেয়ে একের বিয়া করি ফেলতে পারো, সেরা, এক কথায় সেরা। এগুলো কিন্তু খতে আসবে, কোশ্চেনগুলো ভালো করে দেখবে যে বিনু দাদা এই কথাটা কেন বললো বা এই কথার ব্যাখ্যা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আর্ট, মানে তিনি একটু শর্ট কথা বলতে পছন্দ করেন, একটু ট্যারা টাইপের আর কি। যেখানে আমরা বলি চমৎকার, তাহলে যেখানে আমরা চমৎকার শব্দ ব্যবহার করি সেখানে তিনি বলেন চলনসই, না মোটামুটি খাটবে। এরপরে দেখো, এতই বুঝিলাম আমার ভাগ্যের প্রজাপতির সঙ্গে, প্রজাপতি হলো বিয়ের দেবতা, প্রজাপতি কি বিয়ের দেবতা, প্রজাপতির সঙ্গে পঞ্চস্বর হলো মদন দেবতা। আমরা জানি মদন দেবতা কি, মদন দেবতা হলো প্রেমের দেবতা। আমরা ঋতুবর্ণন কবিতা পড়ার সময় দেখলাম যে মদন যে বিষয়টা একটা ক্যারেক্টার দেখলাম, সেটা হলো প্রেমের দেবতা, কোনো বিরোধ নাই। মানে আমার ভাগ্যের মধ্যে বিয়ের দেবতাটাও একেবারে ভালো এবং প্রেমের দেবতাও, আমার এখানের মধ্যে কোনো কি নাই, বিরোধ নাই, মানে আমি একটা ভালো খাসা মেয়ে পাচ্ছি। ঠিক আছে, এর পরবর্তী পর্ব থেকে যদি তোমরা আলোচনা চাও অনেক বেশি কমেন্ট করবে, অনেক বেশি শেয়ার করবে, ইনশাআল্লাহ পরবর্তীগুলো আমি তোমাদেরকে ধাপে ধাপে দিতে থাকবো।